নীলফামারী 2 আসন থেকে নির্বাচিত মাননীয় সংসদ সদস্য জনাব আল ফারুক আব্দুল লতিফ, আপনার সময় 6 মিনিট। ধন্যবাদ। মাননীয় স্পিকার, আপনাকে ধন্যবাদ। আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন, আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি আজমাইন। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। মাননীয় স্পিকার, মাননীয় সংসদ নেতা এবং মাননীয় বিরোধী নেতা সহ মাননীয় সংসদ সদস্য সবাইকে আমার আন্তরিক শুভেচ্ছা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। মাননীয় স্পিকার, আমি বিরোধী দলীয় সদস্য হওয়ার কারণে মাননীয় স্পিকারের বাম দিকে বসেছি। আবার বিরোধী দলের ভিতরে আমি বিরোধী দল, একদম সর্ববামে, যে কারণে মাননীয় স্পিকারের দৃষ্টি আকর্ষণ করা আমার জন্য অত্যন্ত কঠিন। মাননীয় স্পিকারের কৃপা কামনা করছি সবসময়ের জন্য। আপনার নাম তো ঘোষণা করা হয়েছে ইতিমধ্যে, আলহামদুলিল্লাহ। অতএব সংসদের অ্যাটেনশন আপনার প্রতি আছে। ধন্যবাদ। বহুবার বক্তব্য অব্যাহত রাখুন দয়া করে। সেই প্রশ্নের প্রেক্ষিতে মাননীয় স্পিকারের কোনো দৃষ্টি আকর্ষণ করার সুযোগ হয়নি, এই কারণে কথাটা বললাম। থ্যাংক ইউ মাননীয় স্পিকার। মাননীয় স্পিকার, আমি প্রথমেই আমার নির্বাচনী এলাকা নীলফামারী সদর, যেখান থেকে আমার বাবা অ্যাডভোকেট আব্দুল লতিফ পাঁচবার জাতীয় সংসদে নির্বাচন করে জনগণের প্রচুর ভালোবাসা অর্জন করলেও কোনোদিন নির্বাচিত হননি। সেই এলাকা আমাকে নির্বাচিত করে তাদের পক্ষে কথা বলার সুযোগ করে দিয়েছেন। এজন্য আমি আমার নির্বাচনী এলাকার জনগণকে আন্তরিক কৃতজ্ঞতা এবং মোবারকবাদ জানাই এবং ভবিষ্যতে ভালোভাবে পথ চলার জন্য দোয়া চাই। মানে স্পিকার, আমরা রাষ্ট্রপতির ভাষণের প্রেক্ষিতে আমার বক্তব্য হচ্ছে যে রাষ্ট্রপতি ফ্যাসিবাদী শাসনের সময় রাষ্ট্রের প্রধান ব্যক্তি হয়ে ফ্যাসিবাদের সমস্ত অন্যায়কে মেনে নিয়ে, গুম খুন যাবতীয় অন্যায়কে মেনে নিয়ে, সমস্ত অন্যায়ের ক্ষেত্রে মুখে কুলু বেটে যিনি রাষ্ট্রের প্রধান হয়েও কোনো কথা বলেননি, সেই রাষ্ট্রপতিকে তার ভাষণের জন্য ধন্যবাদ জানানোর কোনো প্রশ্নই ওঠে না। মানে স্পিকার, আমরা লক্ষ্য করেছি তেল নিয়ে একটি মন্তব্য করার কারণে ফ্যাসিবাদী কায়দায় জামাত ইসলামীর একজন মহিলা কর্মীকে আটক করা হয়েছিল। জনগণের চাপে তাকে মুক্ত করা হলেও এর মাধ্যমে ফ্যাসিবাদী চরিত্রের বহিঃপ্রকাশ ঘটছে কিনা দেশবাসী প্রত্যক্ষ করছে। মানে স্পিকার, বিচার বিভাগের স্বাধীনতার প্রশ্নে জুলাই সনদে যে বক্তব্য প্রদান করা হয়েছে, সেই বক্তব্যের প্রেক্ষিতে বিচার বিভাগকে পৃথক সচিবালয়ের মাধ্যমে পৃথক করার জন্য বিচার বিভাগীয় কর্মকর্তাগণ যখন তাদের মত প্রকাশ করেন, তাদের বিরুদ্ধে 28 জন বিচার বিভাগীয় কর্মকর্তার বিরুদ্ধে শোকজ করা হয়েছে, যা অত্যন্ত নিন্দনীয়। মাননীয় স্পিকার, আমি জুলাই সনদের অক্ষরে অক্ষরে পালনকারী দলের প্রতি আমার বক্তব্য যে জুলাই সনদে বারবার করে সংস্কারের প্রশ্ন উঠে এসেছে, সেই জুলাই সনদকে সংস্কারের মাধ্যমে পরিপূর্ণভাবে বাস্তবায়ন করবেন এই আশাবাদ ব্যক্ত করছি। মানে স্পিকার, আমি নীলফামারী সদরের একজন প্রতিনিধি হিসাবে নীলফামারী সদরের সমস্যা সম্পর্কে আমার বক্তব্য পেশ করতে চাই। নীলফামারীতে একটি ইপিজেড রয়েছে যেটি অপূর্ণাঙ্গ, কোনো রেল যোগাযোগ নেই, কোনো কন্টেইনার টার্মিনাল নেই। 160 একর জমি অধিগ্রহণ করা হলেও এখনো পর্যন্ত এই জমিতে কোনো ইন্ডাস্ট্রি বাস্তবায়ন করা হয়নি। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। নীলফামারীতে একটি মেডিকেল কলেজ হয়েছে, যে মেডিকেল কলেজটি অপূর্ণাঙ্গ। ছাত্ররা এক জায়গায় ক্লাস করেন, এক জায়গায়
আবাসন ব্যবস্থা গ্রহণ করেন, আর ব্যবহারিক ক্লাসের জন্য আর এক জায়গায় গিয়ে আরেকটি হসপিটালে গিয়ে তারা সেখানে তাদের ব্যবহারিক ক্লাস করেন। এই দুর্বিষহ অবস্থা থেকে উত্তরণের জন্য তাদের স্থায়ীভাবে রাস্তা সংলগ্ন ক্যাম্পাস অত্যন্ত জরুরি। মানে স্পিকার, নীলফামারী জেলাতে একটি স্থল বন্দর রয়েছে যা বহুদিন ধরে বন্ধ হয়ে আছে। এই বন্ধ স্থল বন্দরটি বাংলাদেশের সাথে ভারত, নেপাল, ভুটান, চীন চারটি দেশের সাথে বাণিজ্য সম্পর্ক সৃষ্টি করার জন্য ভালো ভূমিকা পালন করতে পারে এবং নীলফামারী জেলার প্রভূত উন্নতি হতে পারে। আমি স্পিকারের মাধ্যমে সংশ্লিষ্ট মন্ত্রী মহোদয়ের কাছে এই স্থলবন্দরটি পুনরায় চালুর ব্যাপারে আবেদন জানাচ্ছি। স্পিকার, নীলফামারীতে যে হাসপাতাল রয়েছে 250 শয্যার হাসপাতাল, যে হাসপাতালটির বিদ্যমান সিট সংখ্যা মাত্র 150টি। একটি বিল্ডিং নতুন হয়েছে যেটি আর্মিরা তাদের আবাসন হিসেবে ব্যবহার করছেন। অবিলম্বে 250 শয্যা নিশ্চিত করা এবং বিশেষজ্ঞ ডাক্তারদের সেখানে চিকিৎসা ব্যবস্থা প্রদানের জন্য ব্যবস্থা গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি। স্পিকার, আমাকে 2 মিনিট, অন্তপক্ষে 2 মিনিট। জি, 2 মিনিট অতিরিক্ত সময় বরাদ্দ করা হলো আপনার জন্য। থ্যাংক ইউ স্পিকার। নীলফামারীর দারণী টেক্সটাইল মিল, যেটা পাকিস্তান আমলে একটি সুগার মিল আকারে প্রথমে বরাদ্দ হয়েছিল, পরবর্তীতে এটি টেক্সটাইল মিল হিসাবে নীলফামারীতে প্রতিষ্ঠিত হয়, যেটা দীর্ঘদিন ধরে কয়েক যুগ ধরে বন্ধ হয়ে আছে। শত শত একর জমি পড়ে আছে, অনেকগুলো স্থাপনা পড়ে আছে। অবিলম্বে এই টেক্সটাইল মিলটিকে চালু করে, টেক্সটাইল মিল আকারে হোক, অন্য কোন মিল আকারে হোক, চালু করার জন্য আমি বিনীতভাবে সংশ্লিষ্ট মন্ত্রীর কাছে নিবেদন করছি। নীলফামারী শহরের পশ্চিম পূর্ব দিক দিয়ে একটি খাল রয়েছে, বামনডাঙ্গা খাল, যে খালটি খনন কার্য শুরু করা হলো, পরবর্তীতে এটা সম্পন্ন করা হয়নি। এই খালটি যথাযথভাবে খনন করা সম্ভব হলে এই খালে একদিকে নীলফামারী শহরের পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নতি হবে, আর একদিকে এই খালের 2 ধারে রাস্তা পাকা করে মানুষের বেড়ানোর সুযোগ করা যাবে এবং একই সঙ্গে পথচারীদের পথ চলার সুযোগ সৃষ্টি করা যাবে, সৌন্দর্য বর্ধনের ব্যবস্থা হবে। আমি সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করছি। এরপরে নীলফামারীতে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানের যথেষ্ট অভাব। একটি পলিটেকনিক ইনস্টিটিউট প্রতিষ্ঠা করার কাজ শুরু হলো, দ্রুত এটি সম্পন্ন করা দরকার এবং এর মাধ্যমে কারিগরি শিক্ষায় আরো নতুন শিক্ষা প্রতিষ্ঠান যোগ করে কারিগরি শিক্ষার উন্নতি করা দরকার। নীলফামারী জেলা আইনজীবী সমিতির সভাপতি হিসাবে এবং একজন আইনজীবী হিসাবে আমি নীলফামারী জেলা আইনজীবী সমিতির জন্য আইন মন্ত্রণালয়ের বরাবরে 20 শতক জমি ইতিপূর্বে দেওয়া হয়েছিল, যে জমিটি নীলফামারী যে সংশ্লিষ্ট রাস্তার প্রধান সড়কের সংলগ্ন না হয়, পিছনে হয়, এই জমিটি প্রধান সড়ক সংলগ্ন করে দেওয়ার জন্য সংশ্লিষ্ট মাননীয় মন্ত্রীর দৃষ্টি কামনা করছি। অনেকগুলো বিষয় সুযোগ না থাকার কারণে বলা হলো না। ধন্যবাদ মাননীয় সদস্য। আলোচনায় অংশগ্রহণ করবেন ময়মনসিংহ